আমি মীনাক্ষী শুরু করছি জবাব চায় বাংলা। 3 দিনের সফরে গোয়ায় পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূলকে কি সত্যি চায় গোয়া? আজ এই প্রশ্ন উঠছেই। আরব সাগরের তীরে বাংলার শাসক দল যে খুব উষ্ণ অভ্যর্থনা পাচ্ছে তা একেবারেই নয়। ব্যানার পোস্টার ছেড়া আগে থেকেই শুরু হয়েছিল। আজ গোয়ায় পা রাখার সঙ্গে সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো হয়েছে। এখানেই উঠছে প্রশ্ন, 2022-এ গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কি আদৌ গোয়ায় নিজেদের অস্তিত্ব তুলে ধরতে দেবে অন্য দল, বা তৃণমূল কংগ্রেস কি সেখানে নিজের অস্তিত্ব তুলে ধরতে পারবে? 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বহিরাগত ক্যাম্পেইন চালিয়েছিল তৃণমূল কংগ্রেস এ রাজ্যে। গোয়ায় সেই হাতিয়ার তৃণমূলের বিরুদ্ধে হাতে তুলে নিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত বলেই দিয়েছেন, 4 দিনের জন্য এসে মমতা গোয়ার প্রশাসন সম্পর্কে কতটুকু জানতে পারবেন। যেখানে ভোট পরবর্তী হিংসা নিয়ে নিজের রাজ্যেই বিরোধীদের আক্রমণে জর্জরিত তৃণমূল, সেখানে গোয়ায় গিয়ে সেখানকার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি কি একটু বাড়াবাড়ি নয় মনে করছে রাজনৈতিক মহলের একাংশ? এ তো গেল বিজেপির কথা। 3 জন বিধায়ক নিয়ে গোয়া ফরওয়ার্ড ব্লক তৃণমূলকে পাত্তা দিতে রাজি নয়। এমনকি প্রশান্ত কিশোরকে দিয়ে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির কাছে জোট প্রস্তাব পাঠিয়েও লাভ হয়নি ঘাসফুল শিবিরের। একটি আসন নিয়েও বাইরের কোনো দলের সঙ্গে হাত মেলাতে রাজি নয় তারা। তৃণমূলের দাবি, গোয়া বিধানসভা ভোটে তারা 40টি আসনেই প্রার্থী দেবে, কিন্তু প্রার্থী পাওয়া যাবে কোথায়? কথা দিয়েও মুখ ফিরিয়েছেন নাফিসা আলী লাকি আলীরা। এই অবস্থায় গোয়ার প্রথম বা দ্বিতীয় স্থান দখল করার দাবি কি তৃণমূলের দিবাস্বপ্ন? আজ এই প্রশ্নের জবাব চায় বাংলা। গোয়া রাজনীতিতে তৃণমূল কংগ্রেস আদৌ কি কোনো জোট সঙ্গী পাবে তৃণমূল, নাকি নিজেরা শুধুমাত্র একলা চলো নীতি নিয়ে এগিয়ে যাবে এই গোয়ার মাটি থেকে? ওয়ার্ম আপ আগেই শুরু হয়েছিল। গোয়ায় মমতার পৌঁছানোর অনেক আগেই পিচ তৈরি করতে পৌঁছে গিয়েছিলেন সদ্য দলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় সহ অন্যান্য নেতৃত্ব। কিন্তু আরব সাগরের হাওয়া যে তৃণমূল কোনোভাবেই নিজেদের পালে টানতে পারছে না, তার ইঙ্গিত গোড়া থেকেই মিলছিল। জায়গায় জায়গায় তৃণমূলের ব্যানার পোস্টার ছেঁড়া, লাকি আলী নাফিসা আলীকে শেষ মুহূর্তে পাশে না পাওয়া। এমনকি বৃহস্পতিবার গোয়ার একটি আসনের দল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিও তৃণমূলের জোটের প্রস্তাবে সাড়া দিল না। प्रशांत किशोर टीम met me. Khudda Prashant Kishore met me. We have discussed so many things in it, not merging with TMC. We will never merge with any other party, even TMC. তৃণমূল গোয়ার রাজনীতিতে জুড়তে চাইছে। বৃহস্পতিবার এই বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে গোয়া ফরওয়ার্ড প্রার্থীর মুখপাত্র দুর্গাদাস কামাত সাফ জানিয়ে দিলেন, তৃণমূলের সঙ্গে কোনো লেনাদেনা নেই। অর্থাৎ চলতি বছরেই গোয়ায় এনডিএ ছেড়ে বেরিয়ে এলেও বিজেপিকে হারাতে বাইরের কোনো দলের সঙ্গে হাত মেলাতে রাজি নয় জিএফপি। তৃণমূল से हमको कुछ लेना देना नहीं है ना। এদিকে গোয়ায় শুরু থেকেই তৃণমূলকে পাত্তা দিতে রাজি নয় বিজেপি। রিপাবলিক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত স্পষ্ট জানিয়ে দেন, 3 দিনের সফরে এসে গোয়ার সরকারের কাজকর্ম নিয়ে কিছুই বুঝতে পারবেন না মমতা। टीएमसी के लीडर यहाँ आके 2 दिन में आई थिंक उनको पता नहीं चल सकता है यहाँ के लोगों के लिए मैंने 2.5 साल में क्या किया। इलेक्शन के बाद जिस तरह से अत्याचार सभी के ऊपर हुआ, वहाँ के बहनों के ऊपर हुआ, वहाँ के भाइयों के ऊपर हुआ, तो इसलिए उन्होंने रिजाइन देना चाहिए। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপিকে বহিরাগত অস্ত্র দিয়েই বিঁধেছিল তৃণমূল। এবার সেই একই হাতিয়ার গোয়ায় তৃণমূলের বিরুদ্ধে প্রয়োগ করছে বিজেপি। এবার প্রশ্ন হচ্ছে, একের পর এক ধাক্কা খাওয়ার পর গোয়া নিয়ে স্ট্র্যাটেজি নেবেন মমতা? পানাজি বিমানবন্দর থেকে বেরোনোর সময় কালো পতাকা দেখানো হয় তৃণমূল নেত্রীকে। তাহলে প্রশ্ন উঠছে, আরব সাগরের বালিতে কি ঘাসফুল ফুটবে? দেখার এখন যে কোন দিকে রং বদলায়, কোন দিকে মোড় নেয় গোয়ার রাজনীতি। ক্যামেরায় অতনু নাগের সঙ্গে বিশাখা রুদ্র, গোয়া, পানাজি। গোয়ার রাজনীতির সঙ্গে বাংলার রাজনীতির একটা ফারাক রয়েছে। বাংলার রাজনীতির কৌশল কি গোয়ায় কাজ দেবে? আজ এই বিষয়ে ডিবেট করব জবাব চাই বাংলায়। আমার সঙ্গে রয়েছেন
আজ বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুপ্রিয় চন্দ, রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, রয়েছেন লোকনাথ চ্যাটার্জি আইনজীবী। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই চলে যাব সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, আজ তৃণমূল সুপ্রিমো পৌঁছলেন গোয়াতে। সেখানে যে অস্ত্রটা ব্যবহার করা হয়েছিল বাংলায়, সেই অস্ত্রটা অর্থাৎ বহিরাগত তত্ত্ব, সেই বহিরাগত তত্ত্বেই এবার বিজেপি শান দিয়েছে গোয়াতে। কোথাও কি এই বহিরাগত তত্ত্ব বুমেরাং হচ্ছে? কি কি স্ট্র্যাটেজি, যে কৌশল বাংলায় চলে সেটা কি গোয়ায় চলবে? দেখুন, সর্বভারতীয় ক্ষেত্রে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে ইতিমধ্যেই জানিয়েছেন আমাদের নীতি খুব স্পষ্ট। আমরা যে যে রাজ্যে যাব সেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বা এখান থেকে যারা যাচ্ছেন, বাংলা থেকে যারা যাচ্ছেন, আমাদের রাজ্যসভা, লোকসভা, বিভিন্ন স্তরের যারা নেতৃত্ব, তারা যারা যাচ্ছেন তারা সাথে থাকবেন। কিন্তু সেই অঞ্চলের, সেই এলাকার, সেই রাজ্যের ভূমিপুত্রদের সামনে রেখে, সাথে নিয়ে আমরা সেই রাজ্যের লড়াইটা করব এবং বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে একমাত্র লক্ষ্য সেই রাজ্যগুলোর সরকার গঠন করা। এবং সেই নীতির ওপর ভিত্তি করে গোয়ায় যখন আমাদের দল কাজ করতে শুরু করেছে, আপনারা জানেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেখানে পৌঁছেছেন, সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো সহ, প্রসাদ গাওকর সহ, লাভু মালদেদার সহ, এক সিকদাস সহ, সাথী কেরকার সবাই উপস্থিত ছিলেন। বিজেপি বাইরে কালো পতাকা দেখিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালো পতাকা দেখতে নন, বিজেপিকে লাল কার্ড দেখাতে গেছেন। ফলে আগামী দিনে কি ছবি হবে? রিপাবলিক বাংলা আজকে উঠে যাবে না, কালকে রিপাবলিক বাংলার এখানে অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে না। রিপাবলিক বাংলাও থাকবে, আমরা প্রত্যেকে থাকবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস থাকবে। আগামী দিনের ছবিটা, এখানে যারা রয়েছেন প্যানেলিস্ট, প্রত্যেককে যথাযথ সম্মান, বিজয় আর শুভেচ্ছা জানিয়েও বলছি, আগামী দিনের ছবি, আগামী দিনের সংখ্যা, আগামী দিনের মানুষের সমর্থন প্রমাণ করবে যে তৃণমূল কংগ্রেসের গোয়ার বুকে পারফরমেন্সটা কি। সুপ্রিয়, টেলিভিশনের ডিবেটে বসে শুধুমাত্র যুক্তি দিয়ে তো কোনো রাজনৈতিক কৌশল সাজানো যায় না। সেই ক্ষেত্রে রাজনৈতিক কৌশল সাজানোর জন্য, রণকৌশল সাজানোর জন্য একটা নির্দিষ্ট পন্থা প্রয়োজন। কোন পন্থাতে একটা নতুন রাজ্য, যেখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন এখনো পর্যন্ত যদি বলা যায় খুব একটা শক্ত না, শক্ত কি শুরুই হয়নি সেরকম করে, এবার 2022 নির্বাচনের আগে এতটাই কি সংগঠনকে মজবুত করা সম্ভব? তাহলে তো ম্যাজিক দরকার যে গোয়ার আসন দখলের জন্য। এম মিন্স মমতা, এম মিন্স ম্যাজিক। আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি, উত্তরটা বুঝতে সুবিধা হবে। আপনি বলছেন সংগঠন শক্ত না শক্ত না, আমি বলছি সরকারটা শক্ত না শক্ত না। যে সরকারের হয়ে আজকে বিজেপি কথা বলছে, যে মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তার উপর ভিত্তি করে যখন বিজেপি কথা বলছে, এই গোয়াতে যিনি রাজ্যপাল ছিলেন, বর্তমানে মেঘালয়ের রাজ্যপাল, তিনি গোয়ার সরকারের প্রকাশ্য দুর্নীতি, কোভিড কালে একটা মাত্র সরবরাহকারী সংস্থাকে দিয়ে সব জায়গায় সরবরাহ করে সেখান থেকে যে কাটমানি, সেখান থেকে যে ব্ল্যাক মানি, সেটার বিরুদ্ধে রাজ্যপাল আজকে মুখ খুলছেন। সত্যপাল মালিক খুব সম্ভবত নাম। সেই জায়গা থেকে আজকে, সেই জায়গাতে আজকে এই মুহূর্তে মেঘালয়ের রাজ্যপাল, কিন্তু গোয়ার রাজ্যপাল তিনি ছিলেন, এবং হ্যাঁ, গোয়ার প্রাক্তন রাজ্যপাল। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস তো পিপলস চার্জশিট আমরা প্রস্তুত করেছি, প্রশ্ন বের করেছি। এত শক্তপোক্ত সরকার, এত ডাবল ইঞ্জিন সরকার, গুন্ডা ডান্ডার সরকার পোস্টার ছিটছে, সেই পোস্টার ছেড়া সরকার আগে জবাব দিক না, শক্তপোক্ত সরকার থেকে জবাব দিক। আপনারা সরব হয়েছিলেন বাংলাতে, কিন্তু আপনারা তো সেটা ভোট বাক্সে প্রতিফলিত করতে পারলেন না, কারণ বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, কারণ বাংলা বিরোধী বহিরাগত। আমরা গোয়া লড়ছি গোয়ার মানুষকে সাথে নিয়ে। জগন্নাথ বাবুর প্রতি সুপ্রিয় বাবুকে একটু থামতে বলুন। ব্যাপারটা হচ্ছে, একটা প্রবাদ আছে না, কৃষ্ণ কেমন যার মন যেমন। একই বংশীর সুর, রাধিকা শুনছে ঘাটে এসো রাই, আর রাখাল বালক কেউ শুনছে ননি দেওয়া খাই, আর বালক রাখাল তারা শুনছে চলো গোঠে যায়। তা যাদের মনে কাটমানির রাজত্ব করে, তারা সবকিছুতে কাটমানি দেখে। আরে এখানে ভুয়ো টিকা কবিদের তৈরি হয়েছে, শিল্পপতি। আমি জাস্ট পয়েন্ট অফ ইনফরমেশন বলছি জগন্নাথ বাবু, আপনি একজন জনপ্রতিনিধি, আপনি সাংসদ, ভারতবর্ষের পবিত্র মন্দিরের সদস্য, আপনি সোনার ধৈর্য মালিককে তৃণমূল অভ্যাস রাখুন না কাটমানি খোর বলছে, বুঝতে পারলাম না, তাই ইন্টারাপ্ট করলাম। সরি, আপনাকে বলার সুযোগ দেবে, পার্সোনালি সরি, কিন্তু আমি ইন্টারাপ্ট করলাম। আপনি সাংসদ, সেখানে তো সত্যপাল মালিক তৃণমূল। আপনাদের বলেন একটা ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, আপনারা তাই দেখছেন। সত্যপাল মালিকের ছেঁড়া কথা না লাখ টাকা, আমি জেনে কি উনি কি তৃণমূল না কাটমানি? কোনটা আপনি বলছেন? আপনি সাংসদ, আমি একজন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ছিলাম, আপনি সাংসদ, আপনি শেখাবেন রাজ্যপাল কোন দলের হয় নাকি? সোনামণি পন্ডিতের উপর আপনারা যেভাবে অত্যাচার করেছেন,
একটা সরকার দুবারের পর তৃতীয়বার এসে বিরোধী দলকে যেভাবে হত্যা করছেন, মানুষ তাদের বিরোধী নেতা নেত্রীর বাড়ির মহিলাদের ধর্ষণ করা হয়েছে, হাইকোর্টের রায় আপনাদের লজ্জা হয়নি এখনো, আর বড় বড় কথা বলছেন। আপনার অন্য সুপ্রিয় কোনো গোয়া দল নিয়েছিল। আপনাদের হাত ধরবে না, যে হাত সুপ্রিয়, ধরবে এখানে অডিওতে- সেই অডিওতে ধরবে। সুপ্রিয়, আমার এখানে প্রশ্ন, এটা অডিওতে সুপ্রিয়, আমার আপনারা এখানে দিবা প্রশ্ন, স্বপ্ন যে দেখছেন কাটমানি নিয়ে, যে আমরা যে কাটমানির ত্রিপুরাকে অভিযোগে নাগরিক তৃণমূল করে কংগ্রেস, আসছি জগন্নাথবাবু, আসছি জগন্নাথবাবু, আসছি। সুপ্রিয়, যে কাটমানির অভিযোগে বাংলায় তৃণমূল কংগ্রেস বিদ্ধ, সেই কাটমানির ইস্যু নিয়ে গোয়াতে কি খুব লাভবান জায়গায় পৌঁছবেন বলে মনে করেন? আপনারা তো কাটমানির এই অভিযোগ থেকে মুক্ত নন, আপনাদেরও তো কাটমানির অভিযোগ। আমি বলবো যে আজকের এই ওই সুন্দর স্বপ্নই তো সন্ধ্যা দেখছে। আসছি জগন্নাথবাবু, আপনি আসছি। উত্তরটা নিয়ে নিন। আমি শুধু উত্তরটা বলি যে ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন বাট বেসলেস। বাংলায় কাটমানি নিয়ে একটা কোয়েশ্চেন, একটা অভিযোগ ছিল, কিন্তু সেটা তাদের তৃণমূল বিদ্ধ, ধরাশায়ী, শয্যাশায়ী, সরসজ্জায় এমন কিচ্ছু নয়। কারণ তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদে, মায়েদের আশীর্বাদে, তৃণমূল কংগ্রেস শুধু ক্ষমতায় তাই নয়, অ্যাবসলিউট মেজরিটিতে ক্ষমতায়, ভোটের পর যে বাই ইলেকশন হয়েছে, সেখানে মানুষ তৃণমূল কংগ্রেসের কিন্তু কি ভয়াবহ আছে ভাবুন, গোয়ার রাজ্যপাল, আপনি ভাবুন না, গোয়ার রাজ্যপাল যে দলের বিরুদ্ধে, সেই দলকে গোয়াতে আবার কাটমানির অভিযোগ করছে। সুপ্রিয়, আমার কাছে যুক্তিটা ক্লিয়ার হলো না, আমার কাছে ক্লিয়ার হলো না যুক্তিটা। আমি সৌম্যদার কাছে আসবো। সৌম্যদা, কাটমানির অভিযোগে অভিযুক্ত যে দল, সেই দল গিয়ে কাটমানির অভিযোগ তুলছে গোয়ায়, আবার আপনারা ভয় পাচ্ছেন। আমরা অভিযোগটা রাজ্যপাল তুলেছেন। প্লিজ, পয়েন্ট অফ ইনফরমেশন, পয়েন্ট অফ ইনফরমেশন ম্যাম। সুপ্রিয়া, আসছি, এটাকে আপনারা পাবলিকের সামনে তুলে ধরার জন্য নির্দিষ্ট করে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন। ইস্যুটিকে আপনারা তুলতে চাইছেন, রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন। সৌম্যবাবু, যে দল এই বাংলায় কাটমানির অভিযোগে অভিযুক্ত, সেই দল আবার গিয়ে গোয়াতে কাটমানির অভিযোগ করছে, তাতে আবার ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন রাহুল গান্ধীও গোয়াতে যাচ্ছে, এটা ভয় নয়? আপনাদের ঘর ভাঙার ভয় তো সব থেকে বড় ভয় এই মুহূর্তে। আপনি 1800 কিলোমিটার দূরে গোয়াতে যদি মাননীয় মুখ্যমন্ত্রী যান, তাকে আপনি ভয় দেখছেন না, ভয়, ভীতি না ভক্তি কি আমি জানি না, কিন্তু আমি শুধু একটা কথাই বলবো যে গোয়া খুব সুন্দর, জানেন তো, সমুদ্র সৈকত দারুণ সুন্দর, অনেক সমুদ্র আছে, সুন্দর, দেখতে যাবেন। গোয়ায় কাজু বাদাম খুব ভালো পাওয়া যায়, কাজু খাবেন, চলে আসবেন, খুব ভালো লাগবে। পশ্চিমবঙ্গে ভোটে জয়লাভ করেছে সুপ্রিয়দের অভিনন্দন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা কথা মনে রাখবেন, গোয়াতে 20 লক্ষ ভোটার, উনি যাচ্ছেন কি জন্য, ইন্টেনশনটা কি? গোয়ায় গতবারের নির্বাচনে বিজেপিকে পর্যদুস্ত করে কংগ্রেস সেখানে বেশি সংখ্যক এমএলএ পেয়েছিল, কিন্তু এই সত্যপাল মালিকের প্রত্যক্ষ মদতে রাতের অন্ধকারে গোয়ায় সেই সরকার কেনাবেচা করেছে ভারতীয় জনতা পার্টি। জগন্নাথ বাবু এখন কংগ্রেসকে ভাঙা যায়। এক মিনিট আমাকে ক্লোজ করতে দিন। গোয়াতে এই যে জগন্নাথ বাবু এত নীতির কথা বলছেন না, তো জগন্নাথ বাবুদের দোকান আর সুপ্রিয়দের শোরুম, গোডাউন আর শোরুম, কে কোথা থেকে কখন যাবে কেউ জানে না। এই ত্রিপুরার কথা বলেছেন, ত্রিপুরাতে এই মুকুল রায়ের নেতৃত্বে কংগ্রেস ভাঙিয়ে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট করেছেন, বিজেপিকে হাত শক্ত করেছেন, লক স্টক ব্যারেল শুদ্ধ বিজেপিকে সাপ্লাই করেছেন। এরা আমাদের শেখাবে কি করে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয়। আর একটা কথা বলি তোমাকে, সেই কথাটা হচ্ছে যে সারা ভারতবর্ষে লড়াই হচ্ছে চোখে চোখ রেখে বিজেপির বিরুদ্ধে। ওখানে ভোট বাইফার্কেশন করতে গিয়ে কার হাত শক্ত করছেন? 500, 1000, 1500 ভোটের ডিফারেন্সে সেখানে বিজেপি জয়লাভ করে, কংগ্রেস জয়লাভ করে। তাহলে ভোট, বিরোধী ভোট বাইফার্কেট করলে কার লাভ হবে? ঘর তো ভাঙছে সৌম্যদা আপনাদেরই। শুনুন, ঘর তো কিছু ভাঙছে না, ওই লুই জুনিয়র ফেলিরো, শুনুন ওই লুই জুনিয়র ফেলিরো যাচ্ছেন, শুনুন আপনাদের ঘর ভেঙে সরকার গঠন করা হচ্ছে, আপনি বলছেন ওসব আবর্জনা দিয়ে আমাদের কিছু হয় না। ওসব শুনুন, কাঁচরা মাল নিয়ে, ওসব কিছু নিয়ে, ওসব দুদিনের লোকজন নিয়ে কিচ্ছু হবে না, ওসব ছেড়ে দিন, ওসব আলোচনা ছেড়ে দিন। সরকার আমরা করব, বিধানসভা দখল করার জন্য সংখ্যা তত্ত্ব তো মানতে হবে। সংখ্যা শেষ কথা। 2014 সাল থেকে আপনি পুরনো দাদা একটু প্লিজ, আমি আপনার সঙ্গে কথা বলিনি, শিষ্টাচার রাখুন, সংসদ শিষ্টাচার রাখুন, এইটুকু শিষ্টাচার রাখুন। 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাব, মণিপুর, গোয়া, ঝাড়খণ্ড, তামিলনাড়ু আর গুজরাট, কর্ণাটক, এই যে বিজয় রথ থামিয়ে দেওয়া বিজেপির, গুগল থেকে ডাউনলোড করে আসেনি, মনে রাখবেন, গুগল থেকে ডাউনলোড করে আসেনি, লড়াই করতে হয়েছে।
এসব গল্প অন্য জায়গায় দেবেন, গল্প দিয়ে লাভ নেই। বিজেপির হাতকে শক্ত করছেন কারা? মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, সেই পরিষ্কার চিত্র কিন্তু আজকে সবার আপনারা তো সামনে দাবি পরিষ্কার। করছেন মানুষের কাছে পরিষ্কার হচ্ছে, আরে, কিন্তু আপনারা তো ভোটের ফলাফলে সরকারের তো সেটা শপথ প্রকাশ পাচ্ছে না করেছিলেন। সৌম্যদা। কি বলছেন? অতীতের কথা স্মরণ করলে 10 বছর আগে তো সবই ওরা ছিলেন। আরে ভাই, আপনাদের আজকে সরকারে সেটাই আপনাদের বহু সরকারের রাজ্যে- মন্ত্রী ছিল 4-4 কোথায় মুখ লুকোবেন? 4-4 আপনার সরকারের মন্ত্রী ছিল। আপনার দলের এমপি পশ্চিমবাংলা থেকে যখন জয়লাভ, জগন্নাথ বাবু আপনার দলের এমপি যখন ভারতবর্ষে যায় প্রথম পশ্চিমবাংলা থেকে তৃণমূলের সমর্থনে, গল্প পড়ে দেবেন। আমি জগন্নাথ বাবুর কাছে যাব। জগন্নাথ বাবু, আপনারা দাবি করছেন, বলছেন যে আপনাদের ভয়ের কোনো জায়গা নেই, তাহলে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ কেন? তারা বলছে তাদের কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না, তাদের পোস্টার সেখানে ছেড়া হচ্ছে, এই অভিযোগ কেন আসবে যদি কোনো ভয়ই না থাকে, আপনারা একেবারে ধর্তব্যের মধ্যেই না রাখেন? একদম আপনি ঠিক বলেছেন। আসলে তৃণমূল কংগ্রেস তো নাটকের পার্টি। মমতা ব্যানার্জি স্বয়ং নাটক করেন, টালির চলার নিচে এসি বসানো, সিলিং করা, আর যিনি হাওয়াই চটি পরে চলেন, নতুন শাড়ি ছিঁড়ে তাপ্পি লাগিয়ে পড়েন, এটা নাটকের দল। আর সেই কারণে নিজেরা ত্রিপুরায় গিয়ে গাড়ি ভাঙচুর করে সেই ভাঙা কাঁচের টুকরো এসে মুখে লেগে কেটে দেওয়ার পর নাটক শুরু করলেন। আমি আপনাকে অনুরোধ করব, গোয়া নিয়ে প্রশ্ন হয় উনি শুনতে পাচ্ছেন না, সিপিএম পার্টি অফিসে ধুলিস্যাৎ করলেন, বুঝতে পারছেন না। এগুলো নাটক মানুষ বুঝে গেছে। মূলত কখনো মেঘালয়, কখনো মণিপুর, ইম্ফল, না ওনারা 77 নেমেছে, এখন 70 বিধানসভা যেতে ভয় পাচ্ছেন, গেলেই এমএলএ কমে যাবে। ঘর ভেঙেছে, তারপরও হাইকোর্টের রায়ে এদের শিক্ষা হয়নি। এরা নতুন করে নাটকের টেপ কোন হাইকোর্টের রায় গোয়া এখনো দেয়নি। আমরা গোয়া নিয়ে কথা বলছি, গোয়া রাজ্যপাল স্পষ্ট অভিযোগ করেছে যে একটা করাপ্টেড সরকার চলছে, পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রীর, মন্ত্রিসভা সহ সবার পদত্যাগ করা উচিত। লোকনাথ বাবু যে উত্তর চেয়েছিলাম, না আমি যে বিষয়টি নিয়ে বলছিলাম, পশ্চিমবঙ্গ মডেল কি মডেল নিয়ে যাবে ভারতবর্ষের কাছে, যেখানে মানবাধিকার কমিশনের যে রিপোর্টটায় বলা হয়েছিল যে এখানে আইনের শাসন নেই, শাসকের আইন রয়েছে, ক্যানিং মডেল যেখানে বুলডোজার দিয়ে বাড়ি একের পর এক ভাঙা হয়েছে। আজকে আমরা যারা আদালতে একের পর এক দেখছি, রাজ্য সরকারকে যেখানে সিএজি রিপোর্ট পর্যন্ত করতে বলেছিল যে 1000 কোটি টাকা যেটা ত্রাণের অর্থ এসেছিল কেন্দ্র সরকার থেকে, তো সেই কি মডেল নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে ভারতবর্ষের জনতার কাছে? আজকে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর কাছে ডেটা পর্যন্ত দেওয়া হয় না, যেখানে মহিলাদের উপর অত্যাচার এবং মহিলা সর্বোচ্চ, যেখানে পশ্চিমবঙ্গ একটা ড্রাগ হয়ে গেছে, হিন্দুস্তান হয়ে গেছে। আমি থামাচ্ছি কারণ সাউন্ড প্রবলেম এখনো আছে। তৃণমূল কংগ্রেসের গোয়া যাত্রা নিয়ে এবং তাদের এই কৌশল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে, এবং আজকে এমন মন্তব্য আমরা পেয়েছি। ঠিক কি মন্তব্য রাজনৈতিক মহলে, কি জল্পনা শোনাবো আপনাদের, তারপর আসছি ডিবেটে। ऑडियो आ जाएगा आपका। हम तो स्ट्रीट का आदमी है। देखो, ये पॉलिटिक्स है, हर पॉलिटिकल पार्टी को अलग अलग स्टेट में जाना कोई रुकवा नहीं सकता, वो जा सकते हैं, कर सकते हैं, लेकिन उधर कितना रिस्पांस मिलेगा ये तो चुनाव होने के बाद ही पता चलेगा, क्योंकि 2 महीने के बाद इधर चुनाव हो जाएगा, तब उनको भी मालूम पड़ेगा कि उधर जो दादागिरी करके राजनीति कर रहे हैं, ये दादागिरी की राजनीति गोवा में नहीं चलेगी। তৃণমূল কংগ্রেস অন্যান্য রাজ্যে যাক, সেখান থেকে রাজনৈতিক শিক্ষা নিয়ে আসুন। মাঝে মাঝে ওনাদের ঘোরার ইচ্ছে হয়েছে, সর্বভারতীয় দল করবেন, ওনার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে হয়েছে। মুখ্যমন্ত্রী গোয়া যাচ্ছেন তো হাজার হাজার লোক, যা অসুবিধা কিছু না, কিন্তু ব্যাপারটা এমন প্রচার করা হচ্ছে যে মমতা ব্যানার্জি গোয়াতে পা রাখলে গোয়াতে ভূমিকম্প হয়ে যাবে। মমতা ব্যানার্জি স্ট্রিট ফাইটার হিসেবে তার নিজেকে প্রজেক্ট করার চেষ্টা করছেন। আরে গোয়াতে যদি সত্যিকারের বিজেপিতে লড়াই করার আপনার লক্ষ্য থাকতো, তাহলে উচিত ছিল কংগ্রেসের সঙ্গে কথা বলা আগে। আপনি কাউকে এখন কিনতে পারছেন না, এটা আপনার ব্যর্থতা। গোয়ার বহু এমএলএ দিক ওদিক কেনা যায়, কেনা বেচা করা যায়। আপনি মাল নিয়ে যান, গোয়ায় আরও এমএলএ কিনতে পারবেন। গোয়া 30টা 40টা বোধহয় সিট আছে, ওখানে 9 করে অন্তত 30টা পেয়ে যাবে গোয়া। মানে কংগ্রেস তো আমাদের সঙ্গে হাত মিলিয়েছে না, গোয়া তো কংগ্রেসের ফ্যাক্টর, কংগ্রেসের টিমটা তো তৃণমূলে চলে এসেছে। কংগ্রেস গেছে, ওদের হাওয়া বদলের দরকার। এত বড় বড় দুর্গাপুজো করেছে, একটু বেড়াতে গেছে,
যে বেড়াতে যাচ্ছে আনন্দ করছে, আমরা যেতে পারছি না, আমরা আমাদের ঘরছাড়া কর্মীদের সঙ্গে নিয়ে আছি। সৌম্যবাবু 1 মিনিট সময় দিচ্ছি। অনুব্রত মণ্ডলের দাবি আপনারা হাত মিলিয়েছেন, কংগ্রেস হাত মিলিয়েছে গোয়ায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে। অনুব্রতবাবু কখন বলছেন সেটার উপরে নির্ভর করছে। অনুব্রতবাবু কখন কি বলেন আমি ওনার কথার যুক্তিতে বলাটা ঠিক নয় আমার, আর সবসময় এইসব কথার উত্তর হয় না। কিন্তু কংগ্রেসের কি বিজেপির থেকে বেশি অস্বস্তি তৃণমূল কংগ্রেসের গোয়া যাত্রা? আপনি WWF দেখেছেন কুস্তি? WWF কুস্তিতে যত মারামারি হয় আপনি দেখেছেন? ওই মারামারি মানে কি সব সেটিং, সকালবেলায় দোস্তি, বিকেলবেলায় কুস্তি। তো এই WWF এর ম্যাচ আর দেখিয়ে লাভ নেই, ওই দুটো পোস্টার ছেঁড়া, মুখে কালি লাগানো, এসব লোককে দেখাতে হয় ভাই। আর ভোট বাইফার্কেট করতে হবে, বিজেপিকে জেতাতে হবে, বন্ধু পার্টি। অনেকদিন দেখুন তৃণমূল কিন্তু খুব দায়িত্বশীল দল, আমি আপনাকে সবসময় বলি তৃণমূল খুব দায়িত্বশীল দল এই কারণে, তৃণমূল তার বিজেপির প্রতি যে কর্তব্য এবং নিষ্ঠা, সেই কর্তব্য নিষ্ঠার প্রতি অবিচল। যেখানে যেখানে বিরোধীরা আছে সেখানে তাদেরকে সমর্থন করে বিজেপিকে কি করে রাস্তা সুগম করে দেওয়া যায় তার প্রতিষ্ঠিত রূপরেখা তৃণমূল কংগ্রেস তৈরি করে। আচ্ছা আপনি আমাকে একটা ছোট্ট উদাহরণ দিন, জগন্নাথবাবুকে বলুন না, আপনি পাঞ্জাবে বা দিল্লিতে কি বিজেপি নেই? সেখানে কেন যাচ্ছেন না? সেখানে আপ দায়িত্ব নিয়ে নিয়েছে না বিরোধীদের ভোট কাটার। কেন উড়িষ্যাতে বিজেপি নেই? সেখানে কেন যাচ্ছেন না? সেখানে কি বিজেপি গেলে অসুবিধা হয়ে যাবে না? মুশকিলটা হচ্ছে যেখানে বিরোধীরা স্ট্রং সেখানে তৃণমূল কংগ্রেস গিয়ে একমাত্র বিজেপির রাস্তা সুগম করে দেওয়ার একমাত্র প্রচেষ্টা। বেশ, আমি এর উত্তর নেব সুপ্রিয়র কাছে, কিন্তু তার আগে আমি সৈকতের কাছে যাবো। সৈকত, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি, যে স্ট্রিট ফাইটার তিনি, সেই রাজনীতির প্রতিফলন আমরা দেখেছি বাংলায়। 34 বছরের শাসন, সেখানে স্ট্রিট ফাইটে, পথে নেমে আন্দোলন, সেই শাসনের অব্যাহতি দিয়েছে। এবং স্ট্রিট ফাইটার যে রাজনীতি, সেই রাজনীতির যে কৌশল, সেটাই ইউএসপি বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা গোটা বিশ্ব জানে। সেক্ষেত্রে 34 বছরের বাম শাসন যদি নড়তে পারে, তাহলে গোয়ার শাসন নড়বে না কেন? দেখুন, অনেকক্ষণ পর বলতে দিলেন, বিষয়টা হচ্ছে এখানেই পার্থক্য। সেটা হচ্ছে গোটা দেশের রাজনীতিতে যদি নেতার বদলের লড়াই হয়, নেতার ঘোড়া গরু ছাগল ভেড়ার মতন বাজারে কেনাবেচা চলে, এমএলএ কেনাবেচা চলে, তাহলে রাজনীতি যে জায়গায় যেতে পারে, গোয়া, ত্রিপুরা, পশ্চিমবাংলা একই উদাহরণ বারে বারে সামনে আসবে। নীতির প্রশ্নে দাঁড়িয়ে আমি যে কথাটাই আজকে জগন্নাথবাবু এই ডিবেটে বসে এত কথা বলছেন, লজ্জা লাগে যে এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে শান্তিপুরের মতন একটা বিধানসভা, সেই বিধানসভায় এতগুলো মানুষকে দ্বিতীয়বার ভোটের লাইনে দাঁড় করাবেন, দ্বিতীয়বার জনগণের ট্যাক্সের টাকায় আবার একটা ভোট হবে। আবার লজ্জা লাগে এই তৃণমূল গোয়াতে গিয়ে বলছে দুর্নীতিগ্রস্ত সরকার, বারে বারে দুর্নীতির অভিযোগ উঠেছে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দেখুন, নির্বাচনে এই সুপ্রিয় কিছুক্ষণ আগে বললো না যে ভোটের শতাংশ, এমএলএ সংখ্যা তত্ত্ব দিয়ে সব কথা বিচার হয় না। আমি এই কথাটা প্রায় বলি, আপনাদের চ্যানেলে এর আগে বলেছি প্যানেল ডিসকাশনে, মদের দোকানে সবচেয়ে বেশি ভিড় হয়, তাই বলেন কি মদ কি শরীরের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো? ভোট পেয়েছে তৃণমূল, জিতেছে, নো ডাউটলি সাম্প্রদায়িক শক্তি পরাজিত হয়েছে। যতবার জগন্নাথ বাবুরা সুপ্রিয়দের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে জেহাদি, ততবার করে বিজেপির ভোট কমবে, তৃণমূলের ভোট বাড়বে। আমি যে কথাটা বলছি, সংখ্যা তত্ত্ব, আমি একটা কথা বলি, সংখ্যা তত্ত্ব যদি সুপ্রিয় বলতে দিও, তোমাদের সময় ডিস্টার্ব করিনি। সংখ্যা তত্ত্ব যদি কথা বলে তাহলে আপনাকে স্বীকার করতে হবে 34 বছর বামপন্থীরা জনসমর্থন নিয়েই সরকারে আসতো। তাহলে এই বারে বারে সায়েন্টিফিক রিগিং এর অভিযোগ ওই সুপ্রিয়রা যে তুলতো, তাহলে সেটা পুরো ভুয়ো। এবং দ্বিতীয়ত দুটো হতে পারে না তো, তোমাদের সংখ্যা তত্ত্বটা সঠিক আর আমাদের সংখ্যা তত্ত্বটা ভুল, এটা তো হতে পারে না। আমি যে কথাটা বারে বারে বলছি সুপ্রিয়, তোমার ভালো লাগবে, জগন্নাথ বাবুরা টিভির পর্দায় যতবার করে কৃষ্ণের কীর্তনের নাম করে জেহাদি, সনাতনী এইসব পার্থক্য করবে, তত বেশি করে তৃণমূল বিজেপি ধর্মের নামে ভোটের টেকা ভাগ করবে। কিন্তু গোয়া, আমি তোমাকে যে কথাটা বারে বারে বলতে চাই, গোয়াতে দুটো ঘটনা ঘটেছে। এক হচ্ছে বিজেপি কিন্তু জেতেনি নির্বাচনে, কংগ্রেসকে ভাঙিয়ে বিজেপি জিতেছে, এক। দুই, প্রশান্ত কিশোরের আজকে স্টেটমেন্ট খুব গুরুত্বপূর্ণ। প্রশান্ত কিশোর আইপ্যাকের টিম, যে তৃণমূলের স্ট্র্যাটেজিক অ্যানালিস্টের দায়িত্ব রয়েছে, সে বলছে বিজেপি আরো 4 দশকে দেশে থাকবে। প্রশ্ন হচ্ছে এখানেই, তাহলে কি প্রশান্ত কিশোর কার দায়িত্ব নিয়েছে, জগন্নাথ বাবুদের নাকি সুপ্রিয়দের, যারা এ রাজ্যের মাটিতে আর এদেশের মাটিতে বারে বারে এমএলএদের কেনাবেচা করছে? আচ্ছা বলো তুমি, নাকি তুমি 34 বছরে একটা উদাহরণ দেখাতে পারবে যেখানে বামপন্থী কোনো এমএলএ জেতার পর পদত্যাগ করে আবার একবার ভোটের দিকে ঠেলে দিয়েছে? একটা উদাহরণ তুমি দেখাতে পারবে টিভির পর্দায় কোনো একজন 34 বছরের সরকারের জমানায় এরকম ভাবে প্রকাশ্যে বলতে পেরেছে জেহাদি, সনাতনী, তারপরের দিন পুলিশ গিয়ে তাকে জেলে ঢুকিয়েছে? সুপ্রিয়রা এসব করে না, এরা চায় জেহাদি সনাতনী হোক, তারা টিকে থাকে। সময় দেব সুপ্রিয়। না, প্রথম কথা হচ্ছে এখানে কংগ্রেস বিজেপি প্রায় একই লাইনে। কংগ্রেস আগে ভালো ছিল, কংগ্রেস এখন সিপিএম এর সঙ্গে মিশে বলে না অসৎ সঙ্গে সর্বনাশ, কংগ্রেসের সেটা হয়েছে।
ফলে অধীরবাবু যে লাইনে কথা বলছেন, এখানে সৌম্যদাও সেই একই লাইনে কথা বলছেন, ঠিকই আছে, এটা ওষুধ সঙ্গে আমরা জানি এরকম হয়, কিন্তু ব্যাপারটা অন্য জায়গায়। সেটা হচ্ছে সর্বভারতীয় স্তরে আমরা বারবার বলছি আমরা চাই একজোট লড়াই, আমরা চাই সর্বাত্মক লড়াই। লড়াইটা বিজেপির বিরুদ্ধে এবং লড়াইটা সুনির্দিষ্ট, লড়াইটা শুধু লড়াইয়ের জন্য নয়, লড়াইটা বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য। কিন্তু তার জন্য আমরা হেলদোল ছেড়ে আমরা জবলেস হয়ে বসে থাকতে পারবো না, আমরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে পারবো না। পার্ট টাইম পলিটিশিয়ান যারা বছরে 6 মাস বাইরে থাকে, 6 মাস ভেতরে থাকে, তাদের কোন লজিকে, কোন নীতির প্রশ্নে ত্রিপুরায় তৃণমূল বিজেপির এমএলএ কে কিনে আবার বিজেপিকে হারাতে চায়? সেখানে তো আমরা রয়েছি, ভোট পার্সেন্টেজে তো আমরা দিচ্ছি। আরে আমি বলছি, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি সৈকত দা, তুমি নিশ্চয়ই জানো, তুমি বলতে পারবে না। একাধিক তৃণমূল স্তরের বামপন্থী কর্মীরা তৃণমূল কংগ্রেসে প্রায় প্রতিদিন অহর্নিশ যোগদান করছেন ত্রিপুরায়। সৈকত দা জানে, সৈকত দা স্বীকার করবে না, সৈকত দা অন ক্যামেরা স্বীকার করবে না। তোমরা যে লাইনে কথা বলছো, খোদ মানিক সরকার সে লাইনে কথা বলে না। আজকে বাংলার পলিটব্যুরো যে লাইনে কথা বলে, মানিক সরকার সে লাইনে কথা বলে না। আছি আমি সুপ্রিয় প্রতি একটা প্রশ্ন আছে। সুপ্রিয়, তৃণমূল কংগ্রেস ছেড়ে যারা বিজেপিতে গিয়েছিলেন এবং সেটা যে খুব মানুষের কাছে খুব ভালো একটা প্রতিফলন হয়েছিল তেমনটা নয়, কারণ বিজেপি তার প্রতিফলন পেয়ে গিয়েছে ভোটের রেজাল্টে, যে মানুষ সেটাকে ভালোভাবে নেয়নি। তাহলে বাংলায় যদি এই ছবিটা এরকম হয়, তাহলে অন্য দল ভাঙিয়ে আবার সেই দলের লোককে নিজের দলে নিয়ে তার প্রাক্তন দলের বিরুদ্ধে তাকে ব্যবহার করা, এটা তো মানুষ ভালোভাবে নেয় না। তাহলে এটার উপর বেস করে আপনারা কি করে স্ট্র্যাটেজি সাজাচ্ছেন গোয়ায়? আরে মানুষ ভালোভাবে নেয় না কি নেয় না সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর মানুষের আবেগ সেটা ঠিক করবে। এক, দ্বিতীয়ত লুইস ফেলেইরো কোনো এলে বেলে আজকে গোয়ালে কালকে তোয়ালে এরকম নেতা নন। লুইস ফেলেইরো গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যখন একটা দলে যোগদান করেন তখন স্পষ্টতই বোঝা যায় তিনি নাকি তার বিধানসভা কেন্দ্র থেকেও জিতবেন না, চিদম্বরম দাবি করছেন, যিনি চিদম্বরম দাবি করছেন, যিনি দায়িত্বে আছেন। চিদম্বরম যার হয়ে ব্যাটিং করেন সেই ক্যাপ্টেন, অবিংশবাদিত ক্যাপ্টেন, তিনি বছরের বেশিরভাগ মাস জুনে ভারতে থাকলে অক্টোবরে ভারতে থাকেন না। তার প্রতি আমাদের কোনো অসুয়া নেই, কোনো জিঘাংসা নেই, কিন্তু তাকে তো মাঠে নেমে লড়াইটা করতে হবে, শুধুমাত্র ঠান্ডা ঘরে বসে, শুধুমাত্র স্টুডিওতে বসে। আমরা আগেও শুনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পেয়েছেন 5 মাস হয়নি, 5টা রাজ্যে তৃণমূল ছুটছে, 5টা রাজ্যে তৃণমূল ছুটছে। সৌমদা, যারা ছুটি কাটাতে বিদেশে যায় তারা রাজনীতির সঙ্গে তাদের যোগ থাকতে পারে না। শোনার ধৈর্যটা রাখতে হবে। যে সুপ্রিয় যে কথাটা বলছে, সুপ্রিয় ছোট ছেলে, খুব ভালো ছেলে, খুব ভালো বলছে, কিন্তু কথা হচ্ছে যিনি ছুটি কাটাতে যান তার ঝুলিতে হচ্ছে 2014 থেকে 2021 পর্যন্ত 8টা রাজ্য বিজেপিকে হারিয়ে, হ্যাঁ দুবার ব্যর্থতা। বলেনি ভাই, তোমার সময় বলেনি প্লিজ। দুবার ব্যর্থতা। আর পশ্চিমবঙ্গে আমি একটা ডেটা দিচ্ছি, ডেটা তো ঝগড়া করে না, ডেটা তো ডেটাই। 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত 2014 সালে বিজেপি ক্ষমতায় আসে 282টা সিট নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে, আর 2019 সালে বিজেপির সিট সংখ্যা বাড়ে 303টা। কটা সিট বাড়লো? 21টা। এই 21টা সিট কোথা থেকে বাড়লো? পশ্চিমবঙ্গ 18টা সিট। গ্রোথ কত? 87%। 2011 সালে পশ্চিমবাংলায় আরএসএসের স্কুলের সংখ্যা কত? 700। পশ্চিমবঙ্গে আজকে 2021 সালে আরএসএসের স্কুল সংখ্যা কত? 12,000। এরা করবে বিজেপির বিরুদ্ধে লড়াই? বিজেপির গ্রোথ কোথায় হয়েছে? পশ্চিমবঙ্গ। হারালো কারা? কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে। বিজেপির বন্ধু দল জগন্নাথ বাবুদের এক্সটেন্ডেড ফ্যামিলি, বৃহত্তর পরিবার তৃণমূল কংগ্রেস। এইসব লড়াইয়ের গল্প অন্য জায়গায় না দিলেও চলবে। ভোট ভাগ করো, কংগ্রেসকে দুর্বল করো, বিজেপির বিরুদ্ধে যারা লড়ছে তাদেরকে দুর্বল করো, এই তো খেলা। খুব অল্প সময় নেব, অনেকটা বড় নাটকীয়ভাবে এবং প্রাঞ্জলভাবে বর্ণময়ভাবে সম্মোদা বলেছেন। আমি খুব অল্প সংখ্যক তথ্য দিয়ে বলছি। 2014-2019 খুব সাধারণ তত্ত্ব, সাধারণ লোকসভা নির্বাচন হয়েছে দেশ জুড়ে, কংগ্রেস হেরেছে, রাহুল গান্ধীকে মুখ করে হেরেছে। রাহুল গান্ধী একমাত্র গান্ধী পরিবারের সদস্য যিনি আমেথিতে হেরেছে। একমাত্র কংগ্রেসের সভাপতি যার আমলে তোমরা তো 18টা সিট হেরেছে হয়ে গেছে, কংগ্রেস 50-এ নিচে নেমে গেছে। আমি তো বলছি তোমরা আমরা বারবার বলছি আমরা কটা জায়গায় হারলাম, বারবার বলছি রাহুল গান্ধী হোক বা রাহুল গান্ধী যদি হারেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো হেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 3বারের জন্য ক্ষমতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে সামনে রেখে আজকে সর্বভারতীয় স্তরে অভিষেক জিতলে সেটা জয় নয়, সর্বভারতীয় আর নন্দীগ্রামে হেরে গেলে সেটা হার নয়। রাহুল গান্ধী ভারতে জিতেছে, অদ্ভুত ব্যাপার। রাহুল গান্ধীর মুখটাকে সামনে রেখে কংগ্রেস কোন ভোটটা দিয়েছে? রাহুল গান্ধীকে ছেড়ে দাও, আমি ক্যাটাগরিক্যাল কোশ্চেন। আরে লড়াই তো বিজেপির মুখটাকে সামনে রেখে কংগ্রেস কোন ভোটে জিতেছে? মানে কোন ভোটে জিতেছে? এটা কোনো লড়াই আছে?
তৃণমূল তিনবার হেরেছে, কোনো কথা কংগ্রেস যে রাজ্য বলছে রাজ্যের মুখগুলো সামনে এটাই তো আমি বলতে চাইছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে দিশা দেখাচ্ছেন সেটা বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক করার দিশা। তার মধ্যে আমরা চাই এটাই তো আমি বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস এত দায়িত্বশীল বিজেপির প্রতি যে 80% শব্দ খরচ কংগ্রেসের বিরুদ্ধে, 20% শব্দ খরচ অন্য দলের বিরুদ্ধে। বিজেপি অপোনেন্ট নয় তো, বিজেপি অপোনেন্ট নয় তো। ক্রিকেট ম্যাচে সবারই ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নামার ইচ্ছে থাকতে পারে যে আমি বেশি রান করব, কিন্তু টিমের স্বার্থে কংগ্রেসের পারফরম্যান্স নেই, কংগ্রেসের ফর্ম নেই, ফুটওয়ার্ক ঠিক হচ্ছে না, তাই কংগ্রেসের উচিত টিমে থাকা, কিন্তু 3 বা 4 নম্বর সিপিআই ভেঙে সিপিএম হচ্ছে, সৈকত থেকে জিজ্ঞেস করুন, সিপিআই ভেঙে সিপিএম হচ্ছে, সেই সিপিএম বামফ্রন্টে লিড করতে সিপিআই তার সঙ্গে কংগ্রেস ভেঙে তৃণমূল হয়েছে, আজকে তৃণমূলের পারফরম্যান্স প্রশ্ন এখানে সুপ্রিয় তুমি একমত হবে, সুপ্রিয় একমত হবে তুমি, মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরে বামপন্থী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের একটা আন্দোলনের ইতিহাস রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 11-র পর থেকে যতগুলো নির্বাচনে জিতলো সে এস্টাবলিশ লিডার হলো, এটা হতে পারে। তাহলে তো মানতে হবে অমিত শাহ ছেলে জয় শাহ কোনোদিন যদি মন্ত্রী হয়ে যায় তাহলে জয় শাহ বড় নেতা, এটা কোনো রাজনীতির 2011 সালে কংগ্রেসের সমর্থন ছিল, পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে পারে না। জয় শাহ মন্ত্রী হননি কারণ পশ্চিমবঙ্গে কংগ্রেসের সমর্থন অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতায় নন, দক্ষিণ 24 পরগনা জেলা, সেই দক্ষিণ কলকাতায় কত দূর, সেই ডায়মন্ড হারবারে গিয়ে বারবার জিতেছেন, মানুষের 2014 পর, মানুষের 2014 থেকে 2011 আগে সরকারে থেকে আমি বলি শোনো, আরে ভাই সরকারে থাকাকালীন সালে কংগ্রেসের অনেকেই মন্ত্রিত্ব করতে আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন 2019 দাঁড়িয়েছেন, জিতেছেন। আন্দোলনের গভীরতা কখনো বিজেপি বিরোধী লড়াই, আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিপাহী বিদ্রোহ কোথায় পাবে? আর তাহলে দিল্লিতে কেন লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পেট্রোল ডিজেলের দাম বাড়া নিয়ে কথা বলেননি কেন? একবার এনআরসি বিরোধিতায় লোকসভায় দাঁড়িয়ে চিৎকার করেন, আমি জানি না পশ্চিমবাংলার লোকসভায় নিয়ে এখানে চিৎকার করো, লোকসভায় লোকসভা টিভি দেখে না নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আমি শুধু একবারই শুনেছি ভাই, যেখানে তাও আবার ভুল বলেছে, যেখানে আবার শব্দের ভুল উচ্চারণ হয়েছে, আমি জানি না, আমি একবারই দেখেছি যেটা সেটা ভুল উচ্চারণ হয়েছে, লোকসভায় নেই বলে না না একদম না, একদম চলে গেছে কিনা? আর একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বলে আমরা লোকসভায় নেই, কে বলেছে ভাই লোকসভায় নেই আমরা? আমরা পশ্চিম বাংলায়, আমরা গোটা দেশে লোকসভায় আমাদের এখনো 3টে এমপি ভাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বারবার করে অ্যাড্রেস করেছেন, বারবার করে কংগ্রেস এখন নেতৃত্বহীন অবস্থা। আপনি তৃণমূলে যান, জগন্নাথ দা আপনি তৃণমূলে যান, আপনার শান্তিপুরের এমএলএ তৃণমূলে যাওয়ার রেকর্ড করেছে, আপনি সেই রেকর্ডে পা মাখান। অনেকক্ষণ পর পেয়েছি আমি লোকনাথ বাবুকে, সম্ভবত সাউন্ডটা ক্লিয়ার হবে। আমি আসছি জগন্নাথ বাবু আপনার কাছে। লোকনাথ বাবুর কাছে আমার প্রশ্ন স্পেসিফিক, যে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে এই কোভিড কালে যে কাটমানির অভিযোগ, সেই কাটমানির অভিযোগের পরিপ্রেক্ষিতে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বর্তমান রাজ্যপালকে গোয়ার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির অভিযোগ এ বাংলায় এনে খুব একটা লাভজনক মুখ কি বিজেপি দেখেছে? সরকারের বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ, সেটাকে ব্যালট বাক্সে বা ইভিএমে প্রতিফলিত করার জন্য যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা কি বাংলায় কাজ করলো? সেটা তো তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে গোয়াতে কি একই পথ হবে? আপনি কি মনে করেন? কংগ্রেসে কাউকে পয়সা আমি আসছি লোকনাথ বাবুর কাছে, 1 মিনিট সময় দিচ্ছি, বলুন। তৃণমূল কংগ্রেস এমন একটা কি মডেল নিয়ে যাচ্ছে ভারতবর্ষের কাছে, যেখানে আইনের শাসন নেই, শাসকের আইন রয়েছে, সেই মডেল তৃণমূল কংগ্রেস কি ক্যানিং মডেল নিয়ে যাচ্ছে, যেখানে আমরা দেখলাম বুলডোজার দিয়ে জেসিবি মেশিন দিয়ে বাড়ি ভাঙা হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস কি বাংলার উন্নয়নের মডেল নিয়ে যাচ্ছে? আজকে আপনার উত্তরটা তো পাইনি, আপনার উত্তরটা তো পাইনি, আপনার উত্তরটা আমি নিতাম না, আপনার সিদ্ধান্ত একই বক্তব্য। আজকে কেন্দ্র সরকারের কাছ থেকে 1000 কোটি টাকা ত্রাণের যে টাকা এসেছিল সেটা সিএজি অডিটের পর্যন্ত ডিরেকশন সেম টু সেম ওয়ার্ড টু ওয়ার্ড বক্তব্য। আমি উত্তর দেব না, আমার আগের বক্তব্য চালু দিতে হবে আপনাদের। একের পর এক দুর্নীতির মডেল আজকে আদালতের কাছে কি আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা কিভাবে সিবিআই তে এবং ইডিতে ওয়ার্ড টু ওয়ার্ড, লাইন টু লাইন এরকম মিলে যাচ্ছে। আপনার প্রাইম টাইম নষ্ট, আমি রিকোয়েস্ট করছি এই প্রাইম টাইমে বাকিদের বলা। আজকে আমরা আদালত, আজকে আমরা নতুন কিছু নেই ওনার বলা। এই ওইখানে কি গোয়াতে কি 500 টাকার জন্য মহিলাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রাখবে, তারপরে দিয়ে টাকা দেবেন না? গোয়াতে কি এরকম
মানে আপনি কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিরোধী? এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নৈতিক অবস্থানটা বোঝা যাচ্ছে। আমি সুপ্রিয়র কাছে যাব। সুপ্রিয়, গোয়াতে আমি জানি না আইনজীবী হয়ে পয়সা টয়সা হয়ে গেলে গরিবদের অপমান করা যায়। গোয়াতে মহিলা ভোটার একটা বড়, আমি জানি না, আমি ছাত্র রাজনীতি শুনতে এসেছি, আমি একটু রাজনীতি করি। গোয়াতে আমি জানি না আইনজীবী হয়ে পয়সা টয়সা হয়ে গেলে গরিব মানুষদের অপমান করা যায় কিনা আমি জানি না। গোয়াতে মহিলা ভোটার আমি নীতিগতভাবে এটা অপোজ করে গেলাম। সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের প্রভাব কি গোয়াতে পড়বে? জগন্নাথ বাবু, লক্ষ্মীর ভান্ডারের প্রভাব কি গোয়াতে পড়বে না? জগন্নাথ বাবু বলুন। পার্টি নয়, সারা ভারতবর্ষের পার্টি, সারা বিশ্ব আমাদের উপর নির্ভর করবে। আরে পশ্চিমবঙ্গে আপনারা ব্যাটিংটা দেখেছেন তো, গোয়ায় বোলিংটা দেখুন না, পৃথিবী বিজেপিকে চেনে না। বিবেকানন্দ ভবিষ্যৎবাণী বলে আরে জগন্নাথ বাবু, আপনি পশ্চিমবঙ্গে আমাদের ব্যাটিংটা দেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমের ব্যাটিংটা দেখেছেন, এবার বোলিংটা দেখুন না, বোলিংটা দেখুন, আপনারা এবার ব্যাটিং করুন, একজন একজন করে নামুন আর ডাগ আউটে ফিরে যান। আপনি বললে বিজেপি দেখবেন কেউ ক্যাচ আউট হচ্ছে, কেউ দৌড়তে পারছে না বলে রান আউট, কেউ একেবারে স্ট্যাম্প আউট, কেউ হিট উইকেট, কেউ হিট উইকেট। আমার ডিবেটের সময় শেষ, কিন্তু কয়েকটা প্রশ্ন থেকেই গেল। কৌশলের ক্ষেত্রে আঞ্চলিক দল ভাঙানো কি সম্ভব তৃণমূল কংগ্রেসের কাছে এই মুহূর্তে? এবং একই সঙ্গে অন্য দল ভাঙিয়ে যে কথা বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে গোয়ায় কুর্সি দখল করবে তারা, সেটার বাস্তব কি ভিত্তি রয়েছে? সেটা আমি সুপ্রিয়র কাছ থেকে পেলাম না উত্তর ঠিক করে, এবং বিজেপির পক্ষ থেকেও পেলাম না। গোয়ার মানুষ ঠিক করবে, বিজেপির গোয়ার মানুষের সেই ছবিটা রিপাবলিক বাংলা উঠে যাবে না, রিপাবলিক বাংলা উঠে যাবে না। সে তো অবশ্যই ভবিষ্যৎ করবে, তাহলে তো আলোচনার জায়গাই থাকে না, তাহলে তো ডিবেটেরই জায়গা থাকে না, একই সঙ্গে ডিবেটেরই জায়গা থাকে না। নজর অবশ্যই থাকবে গোয়ার দিকে এবং সমস্ত কৌশলে নজর থাকবে। তবে আপাতত জবাব চাই বাংলা ডিবেটে যারা যোগ দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ডিবেট চলছে, আমি একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর ব্রেকের সেগমেন্ট নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর জবাব চায়ের বাংলার ব্রেকিং সেগমেন্টে। শুরুতেই যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন গোয়ায়। আগামীকাল তার একাধিক কর্মসূচি রয়েছে। একমাত্র রিপাবলিক বাংলা গোয়া থেকে, বাংলা চ্যানেল গোয়া থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি, যেখানে গোয়ার সমস্ত আপডেট আমরা তুলে ধরছি রিপাবলিক বাংলার দর্শকদের সামনে। একমাত্র বাংলা চ্যানেল এই মুহূর্তে গোয়াতে। গোয়ায় তৃণমূল কংগ্রেসের গতকালে আগামীকালের যা কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে জানবো। সরাসরি চলে যাব গোয়ায়, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশাখা এই মুহূর্তে আমার সঙ্গে। বিশাখা, কি কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমোর আগামীকাল গোয়ায়? আজকে যখন তিনি দুপুরবেলা, আজকে যখন বিকেলে তিনি এলেন, অর্থাৎ গোয়াতে যখন তার ফ্লাইট ল্যান্ড করলো, তারপর থেকেই কিন্তু তার কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তিনি আজকে যেটা প্রেস মিট হলো সেটা মূলত করলেন লুইজিনো ফেরিরো, এবং তারপরে আগামীকাল থেকে শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁর যে কর্মসূচি রয়েছে। কোনো পাবলিক মিটিং বা কোনো র্যালির কোনো বিষয় নেই এখানে। যেটা রয়েছে সেটা হলো প্রাথমিকভাবে প্রেস কনফারেন্স রয়েছে, এছাড়াও বেশ কিছু মন্দিরে তিনি যাবেন, এবং যেটা তিনি বাগডোগরা এয়ারপোর্টেই বলেছিলেন যখন তিনি গোয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, সেই সময় তিনি বলেছিলেন যে তিনি যাবেন গোয়ার সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, এবং তিনি যারা এখানকার মৎস্যজীবী তাদের সঙ্গেও কথা বলবেন, এবং এখানে বেশ কিছুদিন ধরেই, বেশ কিছু বছর ধরে মাইনিংয়ে অর্থাৎ খনির সঙ্গে কাজকর্মে যারা যুক্ত তাদের জীবনযাত্রা কীরকম সেটাও তিনি দেখার চেষ্টা করবেন, এমনটাই জানা যাচ্ছে। এবং শুধুমাত্র আম আদমি তাদের সঙ্গেই কথা বলাটা তার উদ্দেশ্য নয়, তাদের সঙ্গে যেরকম কথা বলবেন সেরকমভাবে মন্দিরেও যাবেন তিনি। এখানে বেশ কিছু মন্দির রয়েছে, সে সমস্ত মন্দিরে যাবেন, সেখানকার পুরোহিতদের সঙ্গেও কথা বলবেন, এবং তার পাশাপাশি আরও যে বিষয়টা জানা যাচ্ছে যে এখানকার যারা বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীদের সঙ্গেও তিনি কথা বলবেন। তাহলে আমরা যদি গোটা বিষয়টা দেখি মীনাক্ষী, যে তিনি আগামীকাল থেকে যে কর্মসূচিগুলো নিচ্ছেন, যে কর্মসূচিগুলো তার থাকবে, সেই দিকে যদি আমরা গোটা দিকটায় নজর রাখি, তাহলে কিন্তু একটা বিষয় ভীষণভাবেই স্পষ্ট যে গোয়াতে এসে তিনি শুধুমাত্র নিজের মধ্যে দিয়ে বা দলের শুধুমাত্র পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুন এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না, সাধারণ আম জনতার মধ্যে তিনি মিশে যেতে চাইছেন। যেরকমটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছি, বাংলা হোক বা অন্যান্য রাজ্যে যখন তিনি যান, আম জনতার সঙ্গে গিয়ে সেটা বসে চা খাওয়া হোক বা তাদের সঙ্গে কুশল বিনিময় করা হোক, সেরকম তিনি স্ট্র্যাটেজি নিয়ে থাকেন। এবং গোয়াতে যখন পূর্ব ভারত থেকে নতুন করে তিনি নিজেদের দল নিয়ে বা দলের অর্গানাইজেশন নিয়ে তারা যাচ্ছেন বা তিনি যাচ্ছেন, এসেছেন, সেই জায়গা থেকেও কিন্তু তারা মানুষের মধ্যে গিয়ে মিশে যাওয়ার চেষ্টা করছেন, কারণ মানুষের মধ্যে যতক্ষণ না পর্যন্ত মিশে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা কার
তারা অর্থাৎ এই দলটি পূর্ব ভারতে কতটা কি করেছে সেটা নিয়ে গোয়ার মানুষ কতটা তা নিয়ে ভাবিত, এমনটা তাকে জানতে হবে যে তারা কি ভাবছে। সেই কারণেই তাদের মধ্যে মিশে যাওয়া, গরিব মানুষের সঙ্গে মিশে যাওয়া, যে সমস্ত সমস্যা রয়েছে এই অঞ্চলে মাইনিং শ্রমিকদের একটা সমস্যা রয়েছে, কারণ বহুদিন ধরে মাইন্স বন্ধ রয়েছে এমনটা অভিযোগ করা হয়। সেই জায়গা থেকে তাদের কি জীবনযাত্রা, তারা কি আর্থসামাজিক অবস্থায় রয়েছে, সেই গোটা বিষয়টাই খতিয়ে দেখার জন্য তিনি তাদের সঙ্গে কথা বলবেন। এবং সিভিল সোসাইটি অর্থাৎ বুদ্ধিজীবী তাদের সঙ্গেও তাকে কথা বলতে দেখা যাবে, কারণ ইতিমধ্যেই আমরা জানি যে বেশ কিছু সেক্টরের মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসে গোয়ায় যোগ দিয়েছেন। তাহলে শুধুমাত্র তো পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত যারা তারাই নন, এখানে নাফিসা আলী, লাকি আলীর মতো নামগুলোও শোনা যাচ্ছে। এবং নাফিসা আলী একজন বিশিষ্ট সমাজকর্মী হিসেবেই গোয়াতে পরিচিত। এছাড়াও তো সেক্ষেত্রে সব সেক্টরের মানুষকে নিয়েই গোয়ায় তার রাজনীতির রণনীতিটা শুরু করতে চাইছেন, এটা কিন্তু ভীষণভাবেই পরিষ্কার। মীনাক্ষী, অসংখ্য ধন্যবাদ বিশাখা আমাদের সামনে সম্পূর্ণ তথ্য তুলে ধরার জন্য। বিশাখা ছিলেন সরাসরি গোয়া থেকে আমাদের সঙ্গে। নজর রাখবো আমাদের পরবর্তী ব্রেকিং এর দিকে। নজর রাখতে হচ্ছে কোভিড আক্রান্তের সংখ্যার দিকে, কারণ কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাজার ছুঁই এই মুহূর্তে রাজ্যে ফের বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা 990, মৃত্যু হয়েছে 9 জনের। পুজোর পর এই সংখ্যাটা আরও বাড়ছে, যেখানে চিকিৎসক মহল তারা আশঙ্কা করেছিলেন কোভিড আক্রান্তের সংখ্যা হয়তো পুজোর পর বাড়বে, তেমনটাই কিন্তু হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি নিউজ রুমে রয়েছেন আমাদের ডেপুটি নিউজ এডিটর রেনেসা চক্রবর্তী। রেনেসা, কি তথ্য সামনে আসছে? মীনাক্ষী, তুমি যেমনটা বললে একেবারেই ঠিক। হাজার ছুঁই অর্থাৎ গোটা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা যেটা জানা যাচ্ছে 990 জন, 9 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে করোনায় আক্রান্ত হয়ে এ রাজ্যে। তবে যদি কলকাতার দিকে আমরা নজর দিই, কলকাতায় 275 জন আক্রান্ত হয়েছেন করোনায়। এবং যদি আমরা উত্তর 24 পরগনার দিকে নজর দিই, সেখানে 164 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং 2 জন মানুষের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তবে এটা যখন আশঙ্কার খবর, তখন খানিকটা স্বস্তির খবরও পাওয়া যাচ্ছে। সেটা হলো ভ্যাকসিন যারা এখনো পর্যন্ত নেননি তাদের জন্য খানিকটা সুখবর, কারণ আজই কিন্তু 34 লক্ষ কোভিশিল্ড এ রাজ্যে এসে পৌঁছেছে। এবং বাগবাজারে যে সেন্টার রয়েছে সেখানে ইতিমধ্যে সেই কোভিশিল্ড যেটা পুনে সেরাম ইনস্টিটিউট থেকে এসেছে সেটা পৌঁছে গিয়েছে। এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি, 5,50,000 কোভ্যাক্সিনের যে ডোজ সেটাও কিন্তু আজকের রাতের বিমানেই আসতে চলেছে। সুতরাং 39 লক্ষ যে টিকাকরণ বা ভ্যাকসিন এ রাজ্যে এসে পৌঁছচ্ছে, সেটা খানিকটা হলেও যখন একদিকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তখন এই ভ্যাকসিন আসাতে রাজ্যের মানুষ যারা এখনো পর্যন্ত ভ্যাকসিন নেননি তাদের জন্য খানিকটা হলেও স্বস্তি দেবে এই খবর। একেবারেই রেনেসা, ধন্যবাদ রেনেসা আমাদের সামনে তুলে ধরার জন্য তথ্য। যে খবরের দিকে রেনেসা নজর রাখছিল এবং যে খবর রেনেসা ইতিমধ্যে জানালো আপনাদের, যে 34 লক্ষ কোভিশিল্ড টিকা এসে পৌঁছেছে বাংলায়, এবং সেটা স্বস্তির খবর বলা যেতেই পারে, যেখানে বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর এবং হাজার ছুঁই, সেখানে মৃত্যু হচ্ছে 9 জনের। তার মধ্যে যে টিকা এসে পৌঁছেছে স্বাভাবিকভাবে একটু স্বস্তি দিচ্ছে চিকিৎসক মহলকেও, একই সঙ্গে স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকেও, যে টিকাকরণের যে প্রক্রিয়া চলছে ভারতে, এবং কিছুদিন আগে যেখানে 100 কোটির টিকাকরণ হয়ে গিয়েছে সেই খবর সামনে এসেছিল। তারপরে বাংলাতেও কিন্তু 34 লক্ষ টিকা এসে পৌঁছেছে, যেটি কোভিশিল্ড বলে জানা যাচ্ছে। সমাদৃতার কাছে চলে যাব, অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। সমাদৃতা, 34 লক্ষ কোভিশিল্ড এসেছে, আর কি তথ্য পাচ্ছ এই বিষয়ে? মীনাক্ষী, নিঃসন্দেহে এটা সুখবর বলতে হবে। পুনে সিরাম ইনস্টিটিউট থেকে 34 লক্ষ কোভিশিল্ড এসে পৌঁছেছে এবং দর্শকদের জানিয়ে রাখতে চাইবো এখানেই কিন্তু শেষ নয়। আজ রাতেই আরও 5,50,000 কোভিশিল্ড এসে পৌঁছচ্ছে, অর্থাৎ 39 লক্ষ কোভিশিল্ড কিন্তু আজকেই এসে পৌঁছচ্ছে। এবং আমরা যদি হিসেব দেখি, রাজ্যের কাছে এর আগে 42 লক্ষ ভ্যাকসিন ছিল, আরও 39 লক্ষ আজকেই ঢুকছে, অর্থাৎ 80 লক্ষ কোভিশিল্ডের ডোজ এই মুহূর্তে রাজ্যের হাতে রয়েছে। সেক্ষেত্রে নিঃসন্দেহে এক্সপেকটেশন থাকবে যে আগামী দিনে ভ্যাকসিনের জন্য লম্বা লাইন কোনো হাসপাতালের বাইরে পড়বে না এবং দ্রুত যত বেশি সম্ভব মানুষের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সমাদৃতা। ছিলেন সমাদৃতা আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। নজর রাখবো আমাদের পরবর্তী খবরের দিকে। নজর রাখতে হচ্ছে প্রধানমন্ত্রীর সফরের দিকে। 3 দিনের ইতালি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতালির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে 29 থেকে 31 অক্টোবর তিনি যাচ্ছেন সেখানে। ভ্যাটিকান সিটিতে যাবেন বলেও জানা যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে বিস্তারিত জানাতে নিউজ রুমে রয়েছেন আমার সহকর্মী সৌমেন এই মুহূর্তে সরাসরি। সৌমেন,
মীনাক্ষী, তুমি জানো যে কোভিড সংক্রমণ ধীরে ধীরে গোটা বিশ্বে আস্তে আস্তে কমতে শুরু করার পর বিগত 2-3 মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন কয়েকটি দেশ সফর করেছেন। সর্বশেষ যে খবরটা পাওয়া যাচ্ছে, তুমি যেরকম বললে যে 29 অক্টোবর তিনি ইতালি সফর করবেন, 29, 30, 31 এই 3 দিন তিনি রোমের ইতালিতে থাকবেন। এর মধ্যে 30 তারিখ সকালে কিংবা বেলার দিকে পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর একটা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা শুধুমাত্রই সৌজন্যমূলক সাক্ষাৎ, তবে সেই টাইমটা এখনও ফিক্সড হয়নি। এরপর সেই দিনই 30 অক্টোবরই রয়েছে G20 সামিট, অর্থাৎ G20 সামিটটা হচ্ছে প্রধান লক্ষ্য প্রধানমন্ত্রী ইতালিতে যাওয়ার। গত বছর সৌদি আরব G20 আয়োজন করেছিল, আয়োজক দেশে আমন্ত্রণ জানায়। এবার ইতালি আয়োজন করছে। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। গত বছর ভার্চুয়ালি হয়েছিল, এবার ফিজিক্যালি প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। 31 তারিখ তিনি ইতালি ছেড়ে রওনা হবেন, ব্রিটেনের দিকে গ্লাসগোতে যাবেন। 1 এবং 2 নভেম্বর তিনি ব্রিটেনের গ্লাসগোতে থাকবেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে তিনি কথা বলবেন। তবে বিশেষ সূত্র মারফত খবর একটা পাওয়া যাচ্ছে যে G20 সামিটে প্রধানমন্ত্রী সাম্প্রতিককালে আফগানিস্তানে তালিবান ক্ষমতা নেওয়ার পর যে বহির্শক্তি এবং সন্ত্রাসবাদী শক্তির একটা প্রবল পরাক্রম দেখা যাচ্ছে, সেই বিষয়টা যেমন তিনি G20 সামিটে তুলতে চলেছেন। এর পাশাপাশি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি এই ইস্যুটা নিয়ে কথা বলবেন। প্রধানমন্ত্রী স্বয়ং নিজে টুইট করে তার এই সফরসূচির কথা জানিয়েছেন, অর্থাৎ 29 তারিখ ভারত ছেড়ে 2 নভেম্বর পর্যন্ত বিদেশে থেকে 3 তারিখ তিনি আবার ভারতে ফিরে আসছেন। আর কথা প্রসঙ্গে ছোট্ট করে আমি অ্যাড করে দিই, 3 তারিখ ভারতে ফিরে আসার পর একদিন তিনি থাকছেন 4 তারিখ মাঝে। এরপর 5 তারিখ তিনি উত্তরাখণ্ড সফর করবেন। উত্তরাখণ্ডে প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, অন্তত 80 জনের মৃত্যু হয়েছে। গোটা বিষয়টা প্রধানমন্ত্রী জানেন। এবার তিনি উত্তরাখণ্ড সফরে যাবেন। একেবারেই আপাতত ধন্যবাদ সৌমেন তোমাকে। সৌমেন ছিলেন আমাদের সঙ্গে এবং যে তথ্য সৌমেন তুলে ধরলেন যে ইতালি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নির্দিষ্ট বেশ কয়েকটি সেখানে কর্মসূচি রয়েছে, সেখানে পরিকল্পনা রয়েছে এবং সেখানে বিভিন্ন বৈঠক রয়েছে। এছাড়াও ব্রিটেনে তিনি যাবেন, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গেও তার সাক্ষাৎ রয়েছে। টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি জানিয়েছেন। নজর রাখবো আমাদের পরবর্তী ব্রেকিং এর দিকে। যার অপেক্ষায় ছিল বাংলা, সে কি আসতে চলেছে, অর্থাৎ রাজ্যে শীত কি আসতে চলেছে? কারণ রাজ্যে শীতের আমেজ ইতিমধ্যেই অনুভূত হচ্ছে। সপ্তাহ শেষে রাজ্যে হালকা শীতের আমেজ এবং শীতকে অনেক ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাসের ফলে শীত আরও তাড়াতাড়ি আসার সম্ভাবনার কথা জানানো হচ্ছে। কি জানাচ্ছে হাওয়া অফিস, বিস্তারিত জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সুখেন্দুর কাছে। সুখেন্দু, হাওয়া অফিস সূত্রে কি জানতে পারছো? দেখো মীনাক্ষী, যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে আমরা দেখেছি যে গতকাল এবং আজকে কলকাতা সহ পার্শ্ববর্তী যে উপকূলের জেলাগুলি রয়েছে সেখানে মেঘলা আকাশ এবং কোথাও 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণ হিসেবে বলা হচ্ছে যে বঙ্গোপসাগরে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে একটা নিম্নচাপ রয়েছে, যেটা যদিও সেটা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের দিকে চলে যাবে, যার প্রভাবে পূবালি হাওয়ার জেরে উপকূলের জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা গিয়েছে যে হেমন্তেই শীতের আমেজ পেতে চলেছে শহরবাসী তথা বঙ্গবাসী। পশ্চিমের জেলাগুলিতে হয়তো একটু বেশি শীত অনুভূত হবে এবং রাতের দিকে তাপমাত্রা ক্রমশ কমবে। শুক্রবারের পর থেকে অর্থাৎ আগামীকাল থেকেই শুষ্ক আবহাওয়া দেখা যাবে বাংলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে, এবং রাতের দিকে তাপমাত্রা এবং সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হবে বলেই কিন্তু আবহাওয়া অফিস থেকে জানা গিয়েছে। ইতিমধ্যেই দিল্লির তাপমাত্রা দেখা গিয়েছে 28.5 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ, যেটা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। অর্থাৎ দিল্লিতে শীতের আমেজ, অর্থাৎ হেমন্তে যে শীতের আমেজ তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং বাংলাতেও সেই শীতের আমেজ সপ্তাহান্তে উপভোগ করতে চলেছে বঙ্গবাসী, এমনটাই জানিয়েছে হাওয়া অফিসের তরফে। মীনাক্ষী, ধন্যবাদ সুখেন্দু। অর্থাৎ শীত আসতে চলেছে রাজ্যে এবং শীত যারা ভালোবাসেন তাদের জন্য নিশ্চয়ই সুখবর। যে যারা বলছিলেন যে শীত কবে আসবে তাদের জন্য সুখবর বলাই যায়। জবাব চাই বাংলার ব্রেকিং সেগমেন্ট এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি জবাব চাই বাংলা থেকে। এরপর দেখুন 294 দেশের 1 নাম্বার হিট নিউজ শো। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।